আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরান জানিয়ে দিয়েছে ভিয়েনা আলোচনায় ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত হতে পারে, তবে অনির্দিষ্টকাল আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। শনিবার এক টুইট বার্তায় ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে কথা বলেন। খাতিবজাদে বলেন, যুক্তরাষ্ট্র যদি ট্রাম্পের ব্যর্থ উত্তরাধিকার নীতি ত্যাগ করার সিদ্ধান্ত নেয় তাহলে এখনও চুক্তি সম্ভব। তিনি সাফ জানিয়ে দেন ইরান এ নিয়ে অনির্দিষ্টকাল আলোচনা চালিয়ে যাবে না। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রক্রিয়া অব্যাহত রাখার চেষ্টা করলে পরমাণু সমঝোতাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নাও হতে পারে। তিনি বলেন, যদি এ কাজ অব্যাহত থাকে, যদি তারা অত্যাধুনিক সেন্ট্রিফিউজ দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যায় এবং একের পর একের মাত্রা বাড়াতে থাকে, তাহলে তা বড় ধরনের সমস্যা সৃষ্টি করবে। ভিয়েনা সংলাপ থেকে জো বাইডেন সরকারের সরে যাওয়ার আশঙ্কার কথাও জানান ব্লিংকেন। তিনি বলেন, আমি এ ব্যাপারে নির্দিষ্ট দিনক্ষণ বলতে পারব না, তবে সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ২০১৫ সালে তেহরানের সঙ্গে পরমাণু চুক্তিতে অংশ নেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া। পরে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে চুক্তিটি থেকে বের করে নিয়ে আসেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের ওপর অর্থনীতি ও অস্ত্র খাত সহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই চুক্তিটি আবারও চালু করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তানের সামরিক উপস্থিতি নিয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, গত বছরের তুলনায় এখন আফগানিস্তানের বেশ কিছু অংশে নিরাপত্তা বাহিনীর ওপর বেশি সংখ্যক হামলার ঘটনা ঘটেছে। তবুও স্থিতাবস্থা অর্থাৎ মার্কিন বাহিনীর অবস্থান আফগান সমস্যার সমাধানের কোনো অপশন হতে পারে না। আফগানিস্তান থেকে সামরিক উপস্থিতি সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে অর্ধেকেরও বেশি সেনা প্রত্যাহার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছে ১১ সেপ্টেম্বর এই সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ন্যাটো বাহিনীও দেশটি ছেড়ে যাবে। অন্যদিকে পশ্চিমা বাহিনী চলে যাওয়ার পর দেশটির সম্ভাব্য পরিস্থিতি নিয়ে নানা মহল থেকে উদ্বেগের কথা জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বললেন ব্লিংকেন। এমন সময় ব্লিংকেন এই মন্তব্য করলেন যখন বাইডেনের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। গত মাসে তালেবান আফগানিস্তানের অর্ধশতাধিক জেলার দখল নেয়ার ঘটনায় কপালে ভাঁজ পড়েছে আশরাফ ঘানি সরকারের। প্যারিসে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের ওপর জোর দিলেও তালেবানের ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথা জানিয়েছে ব্লিংকেন। তিনি স্বীকার করেন, এসব সহিংসতার সংকটের শান্তিপূর্ণ সমাধানের সঙ্গে পুরোপুরি বেমানান। এটি একটি সত্যিকারের বিপদ হিসেবে দেখা দিয়েছে, যা যুদ্ধের দিকে ধাবিত হতে পারে কিংবা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে। বিদ্যমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে তালেবান আদৌ আন্তরিক কিনা যুক্তরাষ্ট্র অত্যন্ত মনোযোগ দিয়ে সেটি পর্যবেক্ষণ করেছে বলেও জানান ব্লিংকেন। ম্যাট হ্যানককের পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সাজিদ জাভিদ। তিনি দেশটির অর্থমন্ত্রী ছিলেন। স্থানীয় সময় শনিবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সাজিদ জাভিদের নাম জানানো হয়। ব্রিটেনের ইতিহাসে সাজিদই হতে যাচ্ছেন প্রথম মুসলিম স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী বরিস জনসনের ইচ্ছা অনুযায়ী রাজনৈতিক উপদেষ্টাদের চাকরিচ্যুত করতে রাজি না হওয়ায় গত বছর পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। করোনায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুমু খাওয়ার জেরে শনিবার পদত্যাগ করেন ৪২ বছর বয়সী হ্যানকক। তার ওই ছবি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনা হয়। গিনাকোলেট অ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দিয়েছিলেন। তার সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ পাওয়ার পর দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান হ্যানকক। পরে পদত্যাগ করেন তিনি। এর আগে লেবার পার্টির পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়, হ্যানকক ও কোলাট অ্যাঞ্জেলো দুজনই বিবাহিত। তাদের ৩টি করে সন্তানও রয়েছে। তাদের অন্তরঙ্গ ছবি গত ৬ মে স্বাস্থ্য বিভাগের ভেতরেই তোলা হয়। গত মাসের শুরু থেকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বেড়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সাজিদ জাভিদ। পুলিশি হেফাজতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কড়া সমালোচক নিজার বানাতের মৃত্যুকে কেন্দ্র করে অধিকৃত পশ্চিম তীরে তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। এ সময় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। শত শত বিক্ষোভকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দফতর রামাল্লায় জড়ো হয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধে স্লোগান দেন।
নিজার বানাতের পরিবার জানিয়েছে কয়েক ডজন পুলিশ কর্মকর্তা তার মাথায় লাঠি এবং লোডার রড দিয়ে আঘাত করে। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু নিশ্চিত হয়। খবরে বলা হয়, বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ও বানাতের ছবি সম্বলিত পোস্টার হাতে নিয়ে ৮৫ বছর বয়সী আব্বাসের পদত্যাগ দাবি করেন। তারা স্লোগান দেন, জনগণ এই সরকারের উৎখাত চায় এবং আব্বাস তুমি সরে দাঁড়াও। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ফাতাহ দলের সাবেক প্রধান ইয়াসির আরাফাতের স্ত্রী সুহা আরাফাত বানাত হত্যাকাণ্ডে দেশটির প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইস্তেহকে পদত্যাগের আহ্বান জানিয়ে সুহা বলেন, মোহাম্মদ ইস্তেহকে তিনি ধিক্কার জানাচ্ছেন। তিনি বলেন, এটা খুবই লজ্জাজনক যে নিজার বানাতকে তার আমলে হত্যা করা হয়েছে। এটি ইতিহাসে লেখা হবে যে তিনি দায়িত্বে থাকার পরও নিজারকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। তিনি আরও বলেন, এখন পদত্যাগ করাই তার জন্য ভালো। এখন তিনি পদত্যাগ করলে মধ্যপ্রাচ্যের ইতিহাসে তার শাসনকাল ভালো ছিল বলে লিপিবদ্ধ থাকবে। পরিবেশগত অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবার নতুন খাল খননের প্রথম পদক্ষেপ গ্রহণ করেছেন। বসফরাস প্রণালীর ওপর চাপ কমাতে এই খাল খননের কথা বলা হলেও সমালোচকরা বলছেন এটি পরিবেশে বিপর্যয় ডেকে আনবে। ক্যানাল ইস্তাম্বুল নামের এই খাল বসফরাস প্রণালীর সমান্তরাল একটি বিশাল জলপথ, যা কৃষ্ণ সাগরকে মারমারা সাগর ও ভূমধ্য সাগরের সঙ্গে সংযুক্ত করবে। প্রকল্পের অংশ হিসেবে একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এরদোয়ান বলেন, আজ তারা তুরস্কের উন্নয়নের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন। ৪৫ কিলোমিটার দীর্ঘ এই জলপথ কৃষ্ণ সাগরকে বৈশ্বিক সামুদ্রিক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করবে, যা ইউরোপীয় ভূরাজনীতি এবং শতাব্দীর পর শতাব্দী ধরে চলা দ্বন্দ্বে গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এরদোয়ানের নিন্দুকরা অভিযোগ করেন, এই প্রকল্পে তুরস্কের পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করবে এবং দেশটিকে অনাবশ্যকভাবে ঋণে জর্জরিত করবে। এরদোয়ান তার বক্তৃতায় এই প্রকল্প বাস্তবায়নের তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন। বসফরাসে জাহাজের চাপ কমানোর কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য ইস্তাম্বুলের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে দেশকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়া। দেশের বাইরে এই প্রকল্প নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। রাশিয়া প্রকল্পের সমালোচনা করে বলেছে, এর মাধ্যমে কৃষ্ণ সাগরে ন্যাটোর প্রবেশ সহজ হবে। এদিকে আর্তুগ্রুল গাজীর নামে তুরস্কের প্রথম ভাসমান তরল প্রাকৃতিক গ্যাস টার্মিনাল ও ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট উদ্বোধন করা হয়েছে। রিসেপ তাইয়েপ এরদোয়ান এ প্রকল্প উদ্বোধন করেন। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজীর পিতা আর্তুগুল গাজীর নামে তুরস্কের প্রথম ভাসমান গ্যাস টার্মিনালের নামকরণ করা হয়। তুরস্কের দক্ষিণাঞ্চল হাতায় প্রদেশে এই টার্মিনাল অবস্থিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৯টি চিঠি দিয়ে একটিরও জবাব পাননি পশ্চিমবঙ্গের টানা তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২ মে হ্যাট্রিক করে নির্বাচনে জেতার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৯টি চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে একটিরও জবাব আসেনি। এই কারণে প্রধানমন্ত্রীর সচিবালয়ের উপর ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অফিস নবান্ন। খবরে বলা হয়, বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠির জবাব দেওয়া তো দূরের কথা, সেই চিঠিগুলোর প্রাপ্তি স্বীকারও করেনি প্রধানমন্ত্রীর সচিবালয়। কেন্দ্রের এমন আচরণে ক্ষুব্ধ রাজ্য সরকার বলছে, রাজনৈতিক কারণে প্রশাসনিক কাজকর্মে সমস্যা হচ্ছে। নবান্ন অভিযোগ করেছে, ভোটের রাজনীতিতে হেরে রাষ্ট্রীয় কাঠামো পরিপন্থী আচরণ করছে দিল্লি। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর গত ৫ মে মোদীকে চিঠি লিখে রাজ্যে অক্সিজেনের অভাবের বিষয়ে জানান মমতা। টিকা, রেমডেসিভির ও অক্সিজেন সিলিন্ডারের সরবরাহ বাড়ানোর দাবি করেন তিনি। এরপর ৬ মে কিষাণ যোজনার বকেয়া মেটানো প্রসঙ্গে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। ৭ মে আরেকবার অক্সিজেন সরবরাহের দাবিতে চিঠি লিখেন তিনি। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সরকারকে সাহায্য করতে যে অক্সিজেন সিলিন্ডার, কনসেন্ট্রেটর, ক্রায়োজেনিক ট্যাঙ্ক ও ওষুধ দিতে চাচ্ছে, সেসব জিনিসের ওপর কর প্রত্যাহারের দাবি জানিয়ে ৯ মে চিঠি লেখেন মমতা। এরপর ১২ মে মমতা টিকার ঘাটতি প্রসঙ্গে চিঠি লিখে প্রধানমন্ত্রীকে টিকা আমদানির পরামর্শ দেন। সেই চিঠিতে আবার টিকার কারখানার জন্য রাজ্যে জমি দিতে চান বলে জানান মুখ্যমন্ত্রী। ১৪ মে চিঠি লিখে রাজ্যের হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর বসানো নিয়ে নালিশ করে হস্তক্ষেপ চান মুখ্যমন্ত্রী। ২০ মে চিঠি লিখে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবিলম্বে ভ্যাকসিন দেওয়ার দাবি তোলেন মমতা। ২০ লাখ টিকার ডোজ চান তিনি। ৩১ মে আলাপন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। সর্বশেষ চিঠি লেখেন ২৪ জুন। তাতে মমতা লেখেন, কোভ্যাক্সিন টিকাকে যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্রুত অনুমোদন দেয় তার জন্য হস্তক্ষেপ করুক কেন্দ্র। চিঠির পর চিঠি গেলেও এর একটিরও জবাব আসেনি নরেন্দ্র মোদীর পক্ষ থেকে। ভুয়া টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন কলকাতার নায়িকা ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন তিনি। জানা গেছে, সিভিয়ার ডিহাইড্রেশন হয়েছে মিমির, রক্তচাপও কমে গেছে।
মঙ্গলবার ভুয়া আইএএস অফিসার দেবাঞ্জন দেব আয়োজিত টিকাদান ক্যাম্প থেকে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন মিমি। এজন্যই কি অসুস্থ হয়ে পড়েছেন তিনি, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে মিমি গণমাধ্যমকে বলেছেন খুবই দুর্বল হয়ে পড়েছেন তিনি, পেটে যন্ত্রণা হচ্ছে, চিকিৎসক আপাতত তাকে বিশ্রাম নিতে বলেছেন। শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত এই অভিনেত্রী মঙ্গলবার কলকাতার কসবায় ভুয়া টিকাকরণ শিবিরের পর্দা ফাঁস করেছিলেন মিমি। সেদিন তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে কোভিড টিকা নিয়েছিলেন তৃণমূলের এই এমপি। জানিয়েছিলেন সাধারণ মানুষকে টিকা নিতে উৎসাহ দিতেই ক্যাম্পে গিয়ে সবার সঙ্গে টিকা নিয়েছেন তিনি। এদিকে দেবাঞ্জন দেবকে আগামী 2 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার হত্যা চেষ্টা সহ বেশ কয়েকটি মামলায় দেবকে কলকাতার আলিপুর আদালতে তোলা হলে আদালতে নির্দেশ দেন। একই সঙ্গে দেবাঞ্জনের 3 সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কারাগারে পাঠানো হয়েছে। তারাই মূলত দেবের ভুয়া অফিস চালাতেন এবং বিভিন্ন এলাকায় টিকাদান ক্যাম্পের আয়োজন করেছিলেন। এদিকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক শান্তনু ত্রিপাঠীকে প্রধান করে 4 সদস্যের একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে। এ কমিটি যেসব মানুষ ভুয়া টিকা নিয়েছেন তাদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেবে। কসবা এবং কলকাতার সিটি কলেজে ভুয়া টিকা গ্রহণকারীদের শারীরিক পরীক্ষা করা হয়েছে। সেখানে কিছু মানুষের সামান্য উপসর্গ দেখা গেলেও অধিকাংশের উপসর্গে তেমন প্রকট ছিল না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।